আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি। বেশ মন দিয়েই ধ্যান করছি, শুধু কতকগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে। আরে এমন বিশ্রী লাগছে যে কি বলবো। নাকে ঢুকে সুরসুরি দিচ্ছে, কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতর কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করছে। একবার ঢোক গিলতে গিয়ে ডজনখানিক খেয়েও ফেলেছি। খেতে বেশ মৌরি মৌরি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ। বমি করতে পারতাম, কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না। তাড়াবো সে উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ। একেবারে নিবাত নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে। আমি গোড়াতেই বুঝেছিলাম এরকমটা হবে। হাবুলকেও বলেছিলাম কথাটা, কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে। আমলই দিলে না, বললে এই যা, বেশি পেঁচাল পারিস না। জঙ্গলে পোকা থাকেই, আর হেরা নাকে মুখেও ঢুইক্কা যায়। চুপচাপ সহ্য কইরা যা, না হইলে মহর্ষি হবি কেমনে? তা বটে, তবে একটা জিনিস বুঝেছি, মহর্ষিদের মেজাজ এমন ভীমরুলের চাকের মতো কেন, আর কথায় কথায় তারা অমন তেড়ে ব্রহ্মসাপ ছাড়েন কেন? আরে বাপু, ধৈর্যের একটা সীমা তো আছে মানুষের। নাকে মুখে অমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষও তো দুর্বাসা হতে বাধ্য। এই ব্যাপারে আমার আর তিলমাত্রও সন্দেহ নেই। আচ্ছা, জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক। সত্যি বলছি, আমি প্যালারাম বাণুজ্যে প্যালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতো গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে? পটল ডাঙার গলিতে থাকি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, আতপ চালের ভাত আমার বরাদ্দ। এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তুলবার জো। এই হেন আমি একেবারে গরুর মতো বেচারা লোক। সেই আমি শেষে পড়ে গেলাম 6 হাত লম্বা আর 42 ইঞ্চি বুকওয়ালা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি, যারা পড়নি ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চোরাবাজারের চালিয়ার দোকানদার পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত। হাত তুললেই মনে হবে রদ্দা মারলে, দাঁত বার করলেই মনে হবে কামড়ে দিলে বোধ হয়। এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে। কি আর করি, বসে আছি তো বসেই আছি। অরণ্যের ভেতরে একটা ফুটো, সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুলের নাক বেরিয়ে আছে। পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকেই একটা ধাঁ করে ঘুষি বসাবো কিনা, এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। প্রভু, আছে নিবেদন। কহ বৎস, শুনিব নিশ্চয়। কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন। দেখিলাম প্রভু যেন দেব দেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহাব্যমের ছায়াপথ করি বিদারণ সত্রাসে কইনু কাছু। আর কি পোকা, থুতু করে দধিমুখ সেটা আমার গায়ে ছেড়ে দিলে। শিষ্যের আস্পর্ধাখানা দেখো একবার। রাগে আমার শরীর জ্বলে গেল, টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্ম তেজে। কিন্তু শিষ্যকে সাপ দিলি তো সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও শায়েস্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে রহস্য অদ্ভুত, নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা। কাছে এসো কহি কানে কানে। দধিমুখ হাঁ হয়ে তাকিয়ে রইল। আমার মুখ থেকে যা আশা করছিল তা শুনতে পায়নি। কি যে করবে ঠিক বুঝতে পারছে না। দধিমুখ অসহায় ভাবে একবার চারিদিকে তাকালো। আমি বললাম, দাঁড়াইয়া কেন? কাছে এসো, কাছে এসো, মুখ আনো কানের নিকটে, তবে তো জানিবে সেই অদ্ভুত বার্তা। এসো বৎস, এসো বালক, ও হে বালক, আরো কাছে এসো, আরো কাছে আয়, আয় 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 না, আয় আয়, আরো কাছে আয়। দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি। ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখ আনা, অমনি আমি পাল্টা জবাব দিলাম। মস্ত একটা হাঁ করলাম, আর সঙ্গে সঙ্গে এক ঝাঁক পোকা পড়লো মুখের ভেতরে। আর পত্রপাঠ সেগুলো থুথু শব্দে ফেরত গেল দধিমুখের গালে, নাকে, মুখে, কপালে।
হা হা করে উঠল। সঙ্গে সঙ্গে ঝড়াং করে ড্রপ সিন। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত। তক্ষুনি স্টেজের ভেতর ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা। টেনিদা বললে, এটা কি হলো? হ্যাঁ, এর মানেটা কি শুনি? আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? প্লেটা তুই মাটি করবি হতভাগা? কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে? একদম বরবাদ হয়ে গেল সিনটা। কিরকম হাসছে অডিয়েন্স, দেখেছিস? এই ক্যাবলাই তো আমাকে থুতু দিয়েছে আগে। দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেবো একজোড়া বেলের মতো। যাকে যা হয়েছে সে তো গেছেই। এখন পরের সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা চাই, বুঝলি? যদি একটু বেয়ারাপনা করিস তো এক চাটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে সেটা শুনি? তুই করবি, আলবাত তোকেই করতে হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে, ইন্দুর খাইতে হইব, বাদুর খাইতে হইব। মাদুর খেতে হবে, এমনকি খাট পালং খাওয়া আশ্চর্য নয়। এর নাম থিয়েটার। থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি? হয় হয়। তুই এসবের কি বুঝিস রে? দানিবাবুর নাম শুনেছিস? দানিবাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। যা যা, ক্যাচ ম্যাচ করিস নি, এক্ষুনি সিন উঠবে, কেটে পড়, নিজের পাঠ মুখস্থ করগে। বেগুন খেতে কাক তাড়ানো কেলে হাঁড়ির মতো মুখ করে আমি স্টেজের একধারে এসে বসলাম। মনুমেন্ট খাওয়া, জালিয়াতির আর জায়গা পাওনি? মানুষে কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলেই তো চাঁটি, তাই অমন বোম্বাই চালখানাও হজম করে গেছি। থিয়েটার করতে এলে পোকা খেতে হবে কেন রে বাপু? তোমাদের সঙ্গে থিয়েটার করতে না পারলে তো আমার আর শিঙ্গি মাছের ঝোল হজম হচ্ছিল না কি না? আমি পেলারাম বাড়ুত যে আমার পেট জোড়া পিলে দায় পড়েছিল আমার এক মুখ কুটকুটে দাড়ি নিয়ে দধিচি সাজতে। তত সব জোচ্চরের পাল্লায় পড়ে পড়ে এখন আমার এই হাঁড়ির হাল। দিব্যি বসেছিলাম চাটুর্যদের রোয়াকে, ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সেল দিচ্ছিল, কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদা তার ভাঁটার মতো চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাঁধটা ধরে ফেললো। এই পাওয়া গেছে। নয়, হ্যাঁ হ্যাঁ, দিব্যি মুনি ঋষির মতো চেহারা তোর। বেশ একটা অহিংস ছাগল ছাগল ভাব, গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেবো, যা মানাবে। দেখাবে একেবারে রায়বাড়ির ওই কেশব বুড়োটার মতো। আপাতত এই তার পরিণতি। এই অঙ্কে আমার পার্ট নেই, তাই স্টেজের অন্ধকার একটা কোণায় ঝিম মেরে বসে আছি। দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, এ অসম্ভব। আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে, আর ধ্যানে বসা মানেই পোকা। আর কি মারাত্মক সে পোকা! কি করা যায়? রাগে হাড় পিত্তি জ্বলছে। দয়া করে পাঠ করছি এই ঢের, তার উপর আবার অপমান। এমন করে শাসানো, চাটি হাঁকড়ে নাক নাসিকে উড়িয়ে দেবে। ইস, সক্ষনা দেখো একবার। না হয় তোমার আছেই একটা পিরামিডের মতো উঁচু অতিকায় নাক, আর আমার নাকটা না হয় চিনেম্যানদের মতো থ্যাবড়া, তাই বলে নাক নিয়ে অপমান। আচ্ছা দাঁড়াও, ওই খেদা নাককেই মৈনাকের মতো উঁচু করে তোমার ভরা ডুবুই করে ছাড়বো। কিন্তু কি করা যায় বাস্তবিক, ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা। এমন এক একটা লাফ মারছে যে চাটুর্যদের ছাড় পোকা ভরা পুরনো তক্তপোষটা একেবারে মড়মড় করে উঠছে। থিয়েটার করছে না হাই জাম্প দিচ্ছে বোঝা মুশকিল। স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়েই যাচ্ছিল। সে বললে, এই বেলা ভূতের মতন অন্ধকারে বসে আছোস কেন? একটু চা খাও না ভাই হাবুল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, র অত চা খায় না, যা পাঠ করতাছস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। হ্যাঁ, আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিলাম। হাবুল দেখতে পেল না। চম্পট দেব নাকি দাড়ি ফাড়ি নিয়ে? সোজা চলে যাব বাড়িতে। দধিচির সিনে যখন দেখবে আমি বেমালুম হাওয়া, তখন টের পাবে মজাটা কাকে বলে। তাতে সুবিধে হবে না। তারপর কাল সকালে আমাকে বাঁচায় কে?
পটল ডাঙার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাটিতে স্রেফ পটল তুলে বসতে হবে। না না না, ওসব নয়, ওসব না। সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনামুখ করে গিলে নিতে হবে। টেনিদার 32 পাটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁত গজিয়ে দেব, যার নাম আক্কেল দাঁত। আর সেই সঙ্গে টেনিদার থামা ধরা ওই স্টেজ ম্যানেজার শ্রীমন হাবুল সেনকেও টেটটি পাইয়ে দিতে হচ্ছে। ভগবানকে ডেকে বললাম, প্রভু আলো দাও, এ অন্ধকারে পথ দেখাও প্রভু। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হ্যাঁ, কেন? এই পেটটা একটু কেমন কেমন খাইছে চত্ব সব পেট রোগানিয়া কারবার, শেষে ডুবাইব মনে হইতাছে। একটু পরেই তো তোর পাঠ। এই না না না, আমি আমি এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন একটু পরেই দেখা যাবে। এখন মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও? দেখি আরো কত গুরুপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যেই আমি ফিরলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি। একেবারে মোক্ষম ওষুধটি নিয়ে এসেছি। হিসেব করে দেখেছি, আমার পার্ট আসতে আরো প্রায় ঘন্টাখানেক দেরি। এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনুনের ওপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলিটার দিকে কারোর মন নেই। সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো। আর সে কি ঘন ঘন ক্ল্যাপ! দাঁড়াও দাঁড়াও, কত ক্ল্যাপ চাও দেখবো, দাঁড়াও। পিরামিডের মতো নাক উঁচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা। একগাল হাসি ছড়িয়ে বললে, আবুল, কেমন পাঠ হলো বল? হাবুল কৃতার্থভাবে বললে, কইতাছিলাম কি, একেবারে ফাড়ায় দিছো। তুমি ছাড়া এমন পাঠ আর কেডায় করতে পারতো? অডিয়েন্স কইতে আছে সাবাস সাবাস। অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি। তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের পাঠ না বিশ্বকর্মার পাঠ। কিন্তু আসল পাঠ করতে তো একটুখানি দেরি আছে। স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লে, ওরে চল! হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল। আবার ড্রপ উঠেছে। দধিচির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিমুখ এবারে দূরে দাঁড়িয়ে আছে। আগের অভিজ্ঞতাটা ভোলেনি। বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ, টেনিদা আর হাবুল। হাবুল বললে, প্রভু গুরুদেব আসিয়াছি শিবের আদেশে, তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ। টেনিদা বললে, দেখাইব বিশ্বকর্মা যশ, হেন অস্ত্র তুলিব গড়িয়া, ঘোর না দেখা পাইবে শশাগরা ব্রহ্মাণ্ড বিশাল, দীপ্ত তেজে দগ্ধ হইবে স্থাবর জঙ্গম। জোর কাপড় বেঁধেছে পেটে বাইরি। উরে আমারও যে প্রাণ যায়। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র। মনুমেন্ট খেয়ে হজম করতে পারো? দেখি না তোমার হজমের জোর কত। আমি বললাম, তিষ্ঠ তিষ্ঠ, আগে করিষ্ঠ নাম ধ্যান, ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয়, চুপচাপ থাকো ততক্ষণ, তারপরে তনু ত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম। সহজে এ ধ্যান ভাঙছে না। পোকার উপদ্রব লেগেই আছে, তা থাক। আমি কষ্ট না করলে টেনিদা আর হাবুলের কেষ্ট মিলবে না। গরম চায়ের সঙ্গে কড়া পার্গেটিভ, এখনই কি হয়েছে। টেনিদা মুখ বাঁকা করলে, শেষ করো মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। আমি বললাম, চুপ, ধ্যান ভঙ্গ করিও না, ব্রহ্ম সাপ লাগিবে তা হইলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? আরে ধ্যান! আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে।
হাবুলের অবস্থাও ততই বাঁচা। ভগবান করুণাময়। টেনিদা কাতর স্বরে বললে, ওরে বেলা গেলাম রে, দোহাই তোর শিগগিরই ট্রেন শেষ কর, তোর পায়ে পড়ছি পেলা। আমি একেবারে নট নড়ন চড়ন। সামলাও এখন। মুনি ঋষির ধ্যান, দেহ ত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙিবার জিনিস? ওরা বাপরে, বাপ গেলাম। এক লম্পে টেনিদা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে, পেছনে পেছনে হাবুল। উড়ি বাবা, এই খাড়াও টেনিদা, আমিও আইতেছি। আর থিয়েটার, সে কথা বলে আর কি হবে? শুনছিলেন দধিচি, পোকা ও বিশ্বকর্মা।